স্টুডেন্টস, এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট অর্থাৎ চুক্তির আবশ্যকীয় উপাদান এর আগ অবধি পড়িয়েছিলাম। তো আজকে আমি এখান থেকে তোমাদের কন্টিনিউ করাচ্ছি। তো দেখো, এবার এটা ইম্পর্টেন্ট যে চুক্তির কিছু আবশ্যকীয় উপাদান মানে যেগুলো থাকতেই হবে চুক্তি হতে গেলে। ঠিক আছে, এটা দেখো একটা চার্ট করা রয়েছে, তোমরা একটা জিস্ট হিসেবে এটা দেখে রাখতে পারো, তাহলে সুবিধা হবে পরীক্ষার জন্য যখন এক নজরে দেখবে। কারণ এবারে তো তোমাদের এমসিকিউ, কিন্তু তাহলেই যে শুধুমাত্র এটা পড়লেই হয়ে যাবে এমনটা নয়, ভেতরগুলোও একটুখানি জেনে রাখতে হবে। মেন হেডিংগুলো তো অবশ্যই লাগবে, কিন্তু তার ভেতরে যেগুলো বলেছে সেগুলোও একটুখানি জেনে রাখা প্রয়োজন। তো দেখো, এবার আসছে নাম্বার 1, প্রস্তাব ও স্বীকৃতি। চুক্তির জন্য অবশ্যই দুটি পক্ষের প্রয়োজন, তাই তো? একটা চুক্তি হতে গেলে কখনো একা একা তো করা যাবে না। এক পক্ষ প্রস্তাব করবে, প্রস্তাবকে এটাও জেনে রাখবে এর পরবর্তীকালে তো তোমাদের সব কলেজে ইংলিশে লিখতে হবে, শুনতে হবে, ডিকটেট সব বলতে হবে, মানে বোঝা যেগুলো সেগুলো সব ইংলিশে বুঝতে হবে, লিখতেও হবে। তো এখন থেকে এই টার্মসগুলোর সাথে একটু মনে রাখো। দেখো, তো প্রস্তাব যেটা হচ্ছে অফার, বা ঠিক আছে, প্রস্তাব করা, অফার বা প্রপোজাল করবে, অপরপক্ষ প্রস্তাব স্বীকার করবে বা অ্যাকসেপ্টেন্স যেটাকে ইংলিশে বলা হয়। প্রস্তাবটি সুনিশ্চিত হতে হবে এবং প্রস্তাবের স্বীকৃতিও নিঃশর্ত এবং সম্পূর্ণ। তাহলে এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট, যে প্রস্তাবের স্বীকৃতি কিন্তু নিঃশর্ত হতে হবে আর সম্পূর্ণ হতে হবে। অর্থাৎ চুক্তি আইন প্রস্তাব ও স্বীকৃতি সম্পর্কে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী প্রস্তাব ও স্বীকৃতি সম্পন্ন করতে হবে। চুক্তি আইনের প্রস্তাব 2A নাম্বার ধারা এবং স্বীকৃতি 2B নাম্বার ধারায় ব্যাখ্যা করা হয়েছে। এবার আসছে দেখো আইনগত সম্পর্ক। আইনগত সম্পর্ক বলতে দুটি চুক্তিবদ্ধ পক্ষের মধ্যে পারস্পরিক দায় ও অধিকারের আইনগত সম্পর্ককে বোঝায়, তাই তো? আইনগত না থাকলে কি আজকে চুক্তি হবে? হবে না। অর্থাৎ দুটি পক্ষ যখন চুক্তিতে আবদ্ধ হয়ে যায় তখন তাদের মধ্যে আইনগত সম্পর্ক স্থাপনের ইচ্ছা থাকা চাই। যদি ইচ্ছাটা আইনগত সম্পর্ক থাকার না থাকে তাহলে সেটা হবে না। যার জন্য দেখো, সামাজিক নিমন্ত্রণ রক্ষার সম্মতিতে আইনগত সম্পর্ক স্থাপিত হয় না, যেটা আমরা আগের দিন পড়ছিলাম। এর ফলে সামাজিক সম্মতি চুক্তি বলে গণ্য হয় না। কিন্তু বাণিজ্যিক ও অর্থনৈতিক প্রয়োজনে যে সমস্ত সম্মতি দেওয়া হয় তাতে পরস্পরের মধ্যে, মানে একে অপরের মধ্যে আইনগত সম্পর্ক গড়ে ওঠে, যার জন্য আইনগতভাবে দেওয়া সম্মতি চুক্তি বলে গণ্য হয়। ঠিক আছে, তো দেখো এবার এক্সাম্পলটা দেখে নেবে, আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। যে বিবেক মোহনের কাছ থেকে একটি জমি ক্রয়ের সম্মতিতে আবদ্ধ হলো, এর ফলে তাদের মধ্যে ক্রেতা ও বিক্রেতার আইনমূলক সম্পর্কের সৃষ্টি হয়েছে, সুতরাং এই সম্মতি চুক্তি হিসেবে গণ্য হবে। এবার আসছে দেখো নাম্বার 3, আইনসঙ্গত প্রতিদান। চুক্তি অনুযায়ী এক পক্ষ কিছু পায় এবং অন্য পক্ষ কিছু দেয়, এইরূপ পাওয়া এবং দেওয়া হলো চুক্তির প্রতিদান, তাই তো? মানে একজন কিছু দেবে, একজন কিছু নেবে, এটাই চুক্তি। এই প্রতিদান যে কেবলমাত্র অর্থ বা দ্রব্য হতে হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, তার মানে সবসময় যে চুক্তিটা টাকা দিয়ে হবে বা কোনো দ্রব্যর দ্বারা হবে এটার কিন্তু কোনো মানে নেই। যেমন দেখো, কোনো কাজ করা বা কাজ করা থেকে বিরত থাকা, মানে কাজ করব না, বা কাজ না করার প্রতিশ্রুতি দেওয়া যে আমি আজকে কাজটা কিন্তু করতে পারবো না, আমার শরীর ভালো নেই, এটাও কিন্তু প্রতিদানের মধ্যে পড়ে। তবে প্রতিদান অবশ্যই আইনসঙ্গত হওয়া চাই, কারণ আইনসঙ্গত না হলে সেটা চুক্তি হবে না। কোনো কিছু না পেয়ে কোনো কাজ করার বা কোনো কিছু দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া সাধারণত আইনের দ্বারা বলবৎযোগ্য নয়। তার মানে দেখো, যে আজকে যদি আমি কোনো কিছু না পাই, তাহলে আমি যদি কোনো কাজ করার বা কোনো কিছু দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া সাধারণত আইনের দ্বারা বলবৎযোগ্য নয়। তাহলে এটা কোথায় বলেছে? এই আব্দুল আজিজ ভার্সেস মাসুম আলী, এই যে কেসটা হয়েছিল কোর্ট কেস 1914 ইয়ারে, সেখানে এটা বলেছে। যেমন দেখো উদাহরণটা কি বলেছে, অজিতবাবু তার বাড়িটি 10 লক্ষ টাকায় মিলনবাবুকে বিক্রি করতে সম্মত হলেন। সম্মত মানে এগ্রিমেন্ট করলো। এক্ষেত্রে অজিতবাবুর প্রতিদান হলো 10 লক্ষ টাকা, আর মিলনবাবু কি দেবে? বাড়িটা দেবে। চুক্তি আইনের 2D নাম্বার ধারায় প্রতিদান সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। এবার তখন আসছে নাম্বার 4 পয়েন্ট, সংশ্লিষ্ট পক্ষের যোগ্যতা। চুক্তিতে আবদ্ধ পক্ষগুলির মধ্যে অবশ্যই চুক্তি সম্পাদনের আইনগত যোগ্যতা থাকা চাই।
মানে এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। চুক্তি আইন অনুযায়ী নাবালক হলে, মানে যার বয়স 18 বছরের নিচে, সে উন্মাদ মানে পাগল, জড়বুদ্ধি সম্পন্ন মানে যার মাথাটা ঠিকঠাক কাজ করছে না, বুদ্ধিটা ঠিকঠাক হচ্ছে না, যেটা স্বাভাবিক মানুষের যেরকম বুদ্ধি থাকা চাই, বা দেশের আইন অনুযায়ী চুক্তি সম্পাদনের অযোগ্য কেউ যদি চুক্তি করার যোগ্য বলে বিবেচিত হবে না। তার মানে এই যারা এক্ষুনি বললাম যাদের কথা, নাবালক, উন্মাদ, জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি বা দেশের আইন অনুযায়ী চুক্তি সম্পাদনের অযোগ্য কেউ কিন্তু চুক্তি করার যোগ্য বলে বিবেচিত হবে না। চুক্তি আইনের 11 নম্বর ধারায় সংশ্লিষ্ট পক্ষের যোগ্যতা সম্পর্কে আলোচনা করা রয়েছে। নেক্সট দেখো, এবার আসছে স্বেচ্ছা প্রদত্ত সায়। চুক্তি সম্পাদনে সংশ্লিষ্ট পক্ষসমূহের সায় স্বাধীন ও স্বেচ্ছা প্রণোদিত হওয়া প্রয়োজন। মানে যে চুক্তিটা করবে আর যে মানে চুক্তিটা যে অ্যাকসেপ্ট করবে, সাইন করবে, তাদের মধ্যে কিন্তু এটা স্বেচ্ছা প্রণোদিত হওয়া উচিত। মানে কখনো জোর খাটিয়ে, অর্থাৎ বল প্রয়োগ করে, প্রতারণা মানে ফ্রড করে, ঠিক আছে, ছলচাতুরি করে বা মিথ্যা বর্ণনা দিয়ে, ভুল ইত্যাদির দ্বারা সায় প্রভাবিত হলে সেই চুক্তি আইনগতভাবে বলবৎযোগ্য করা যায় না। চুক্তি আইনের 13 নম্বর এবং 14 নম্বর ধারায় স্বেচ্ছা প্রদত্ত সায়ের ব্যাখ্যা দেওয়া হয়েছে। নাম্বার 6, বিষয়বস্তুর বৈধতা থাকা উচিত। চুক্তির বিষয়বস্তু অবশ্যই আইনসঙ্গত ও বৈধ হওয়া উচিত। মানে এমন কিছু না যেটা অবৈধ হবে, সেটা হলে হবে না। চুক্তির বিষয়বস্তু কখনোই অবৈধ, এই যে দেখো, নীতি বহির্ভূত, মানে এমন কিছু জিনিস যেটা নীতি অনুযায়ী করা উচিত নয়, অনৈতিক জিনিস সেগুলো, কিংবা জনস্বার্থ বিরোধী, মানে যেটা পাবলিকের ফরে নয়, এগেনস্টে, এইসব কিছু করলে সেটা চুক্তি ধরা হবে না। কারণ এইরূপ সম্মতি আদালত কর্তৃক বলবৎ করা যাবে না। যেমন দেখো এক্সাম্পলটা, ডাকাতি করার উদ্দেশ্যে একটি ট্যাক্সি ভাড়া করার চুক্তি আইনগত বলবৎযোগ্য নয়। এটা কোথায় বলা হয়েছে? পিয়ার্স ভার্সেস ব্রুকস কেসে 1866 ইয়ারে। চুক্তি আইনে 29 নম্বর ধারা 23 নম্বর ধারায় চুক্তি বিষয়বস্তুর বৈধতা সম্পর্কে আলোচনা করা আছে। নেক্সট দেখো, বাতিল সম্মতি। তো ভারতীয় চুক্তি আইনে কিছু কিছু সম্মতিকে বাতিল বলে বিবেচনা করা যায়। সেইরূপ সম্মতি কখনোই চুক্তি হিসেবে বিবেচিত হবে না, কারণ এগুলো তো বাতিল, ঠিক আছে। ভারতীয় আইনে 5 ধরনের সম্মতি বাতিল বলে বিবেচিত। যেমন দেখো এক্সাম্পল কি আছে? বিবাহ প্রতিবন্ধক সৃষ্টিকারী সম্মতি, ঠিক আছে, মানে একটা বিবাহ হবে, তার মধ্যে কোনো ঝামেলা হয়ে গেল বা আর সেটা হলো না, তখন বাণিজ্য প্রতিবন্ধক সৃষ্টিকারী সম্মতি। সেমটা যদি বিজনেস ক্ষেত্রে হয়, মামলায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী, মামলা মানে কোনো যখন ধরো কেস চলছে কোর্টে, সেটা। তারপর অনিশ্চিত সম্মতি, মানে এমন কিছু যেটা নিশ্চিত নয় সেরকম। বাজি ধরার সম্মতি, মানে গ্যাম্বলিং, বেটিং করা, জুয়া খেলা যেগুলো হয়, ঠিক আছে, বা লটারি, ঠিক আছে, বাজি খেলা যেখানে হয়। তাই চুক্তি সম্পাদনের ক্ষেত্রে দেখা দরকার যে সম্মতি যেন দেশের আইন অনুযায়ী বাতিল বলে ঘোষিত না হয়। নেক্সট দেখো আসছে নিশ্চয়তা। বৈধ চুক্তি সম্পাদনের জন্য সম্মতির বিষয়বস্তু স্পষ্ট, সুনির্দিষ্ট ও নিশ্চিত হওয়া প্রয়োজন। অস্পষ্ট সম্মতি বা অনিশ্চিত সম্মতি কখনোই বৈধ বলে বিবেচিত হয় না। এক্সাম্পল দেখো, অধীরবাবু একটি মোবাইলের দোকান থেকে মোবাইল কিনতে সম্মত হলেন, কিন্তু কোন কোম্পানির মোবাইল, কত দাম, সব কিছু স্পষ্টভাবে উল্লেখ নেই। তাহলে কি কোনো নিশ্চয়তা আছে? নেই। এটাই এরূপ অস্পষ্ট সম্মতি কখনোই আইনের দ্বারা বলবৎযোগ্য হবে না। তারপর দেখো আসছে চুক্তি সম্পাদনের সম্ভাব্যতা। অসম্ভব কোনো কাজ সম্পাদন করার জন্য কোনো সম্পত্তি আইন দ্বারা বলবৎযোগ্য হয় না। তাই সম্পত্তির বিষয়বস্তু অবশ্যই সম্পাদনযোগ্য হতে হবে, ঠিক আছে। যেমন দেখো এক্সাম্পলটা, আশিস 5 লক্ষ টাকার বিনিময়ে অনিমেষকে আকাশ থেকে চাঁদ এনে দেওয়ার জন্য চুক্তি করলো, কিন্তু এই কাজ অসম্ভব, তাই এই ধরনের সম্মতি চুক্তি বলে গণ্য হবে না। চুক্তি আইনের 56 নম্বর ধারায় চুক্তি সম্পাদনার সম্ভাব্যতা সম্পর্কে ব্যাখ্যা দেওয়া আছে। 56 নম্বর, আচ্ছা, ধারা মানে কি? এই যে লয়ের তো সবসময় সেকশন অনুযায়ী হয়। এই যে আমরা আজকে কন্ট্রাক্ট অ্যাক্ট যেটা পড়ছি 1872, তো এইটার যে সেকশন 56-এ এইটার লেখা রয়েছে সেটাই বলা।
নেক্সট দেখো আসছে লিখন ও নিবন্ধন, মানে চুক্তি আইনের 10 নাম্বার সেকশন অনুযায়ী চুক্তি লিখিত বা মৌখিক হতে পারে। তার মানে এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে চুক্তি কীরকম হতে পারে, সবসময় যে লিখিত হতে হবে এমন কোনো কথা নেই, মৌখিকও হতে পারে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে চুক্তি লিখিত হওয়া প্রয়োজন, মানে আবার কিছু কিছু ক্ষেত্রে লিখিত মাস্ট হতেই হবে, ইন রিটেন টার্মস, ঠিক আছে। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে চুক্তি নিবন্ধনেরও প্রয়োজন হয়। যেমন নিবন্ধন মানে এই যে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। যেমন দেখো, স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে চুক্তি লিখিত ও রেজিস্ট্রিকৃত হওয়া প্রয়োজন। যদি চুক্তি রেজিস্ট্রিকৃত হয় তাহলে ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট 1982 অনুযায়ী তা উপযুক্ত স্ট্যাম্প, সিলমোহর ও সই থাকা প্রয়োজন। বৈধ চুক্তি হতে হলে উপরে উল্লিখিত সমস্ত উপাদানগুলোই সম্মতিতে বর্তমান থাকা প্রয়োজন। সেই জন্যই বলা হয় সকল সম্মতি চুক্তি নয়, কেবলমাত্র আইনগতভাবে বলবৎযোগ্য সম্মতিই হলো চুক্তি, ঠিক আছে। তাহলে হয়ে গেল। এবার আসছে দেখো, আমরা পড়ব চুক্তির শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ কন্ট্রাক্ট। 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে বাধ্যতামূলক পালনীয় পারস্পরিক প্রতিশ্রুতি যা আইন দ্বারা বলবৎযোগ্য তাকেই বলে চুক্তি। এটা আমরা এতক্ষণ ধরে অনেকটাই জেনে নিলাম, তাই তো। এবার দেখবো আমরা সেগুলোর কত রকম ভাগ হয়। তো দেখো, প্রথম আসছে বৈধতা অনুসারে। বৈধতা অনুসারে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো, নাম্বার 1 হচ্ছে বাতিলযোগ্য চুক্তি, 2 হচ্ছে বাতিল চুক্তি, আর 3 হচ্ছে অপ্রবর্তনীয় চুক্তি। তারপর আছে দেখো, চুক্তির গঠন অনুসারে ব্যক্ত চুক্তি বা প্রকাশ্য চুক্তি, অনুক্ত চুক্তি, উপচুক্তি আর বৈদ্যুতিন চুক্তি। আর চুক্তি পালনের ভিত্তিতে 4 রকম: পালিত চুক্তি, পালনীয় চুক্তি, একপক্ষমূলক চুক্তি আর দ্বিপাক্ষিক চুক্তি। তো এবার আসছে দেখো, বৈধতা অনুসারে চুক্তির শ্রেণীবিভাগ, খুব ইম্পর্টেন্ট। বাতিলযোগ্য মানে বাতিল হয়ে যেতে পারে ভবিষ্যতে। দেখো কি বলেছে, যেসব সম্মতি এক বা একাধিক পক্ষের মতো অনুযায়ী বলবৎযোগ্য হয় কিন্তু অপর পক্ষের ইচ্ছার উপর নির্ভর করে না, একে বাতিলযোগ্য চুক্তি বলে। অর্থাৎ চুক্তির কোনো পক্ষের সম্মতি যদি স্বেচ্ছা প্রদত্ত না হয়ে, মানে ভুল বুঝিয়ে বা অনুচিত প্রভাবের মাধ্যমে আদায় করা হয়, তাহলে যে পক্ষের কাছ থেকে এইভাবে সম্মতি আদায় করা হয়েছে সেই পক্ষ তার ইচ্ছা অনুসারে চুক্তিতে আবদ্ধ হতে পারে বা চুক্তিটি বাতিল করতে পারে। যেমন দেখো, এক্সাম্পল দিয়েছে, অরুণবাবুকে ভুল বুঝিয়ে বা জোর করে তার বাড়িটি বিক্রি করার সম্মতি আদায় করেছিলেন। এক্ষেত্রে বরুণবাবু ইচ্ছা করলে চুক্তিতে আবদ্ধ হতে পারেন বা চুক্তিটি বাতিলও করতে পারেন। এবার আসছে বাতিল চুক্তি। বাতিল চুক্তি দেখো কি বলেছে, যে সম্মতিকে আইনের দ্বারা বলবৎ করা যায় না, মানে ফার্স্ট থেকেই বলবৎ করা যায় না। আগেরটা যেমন প্রথমে ভাবছিল যে ঠিক আছে এটা আইন দ্বারা বলবৎযোগ্য, ঠিক আছে, কিন্তু তারপর যখন দেখলো না এটা তো আমাকে ভুল বুঝিয়ে করা হয়েছে, তখন সেটা বাতিল হয়ে গেল। তারপর দেখো এটা কি বলেছে, তাহলে বাতিল চুক্তি হচ্ছে অর্থাৎ প্রাথমিকভাবেই সম্মতিটি আইনগতভাবে বলবৎযোগ্য হলেও যদি কোনো আইনের পরিবর্তনের জন্য, মানে আইনটা চেঞ্জ হয়েছে তার জন্য বা অন্য কোনো কারণে বাতিল হয়ে যায়, তখন ওই সম্মতি আর আইনগতভাবে বলবৎযোগ্য হয় না, কাজেই চুক্তিটি বাতিল বলে গণ্য হয় তখন। যেমন দেখো এক্সাম্পলটা, বিদেশ থেকে কোনো দ্রব্য আমদানির চুক্তি হলো, কিন্তু হঠাৎই দুদেশের মধ্যে যুদ্ধ বিদ্রোহ দেখা গেল। শত্রু দেশের সঙ্গে চুক্তি বলবৎযোগ্য নয়, তাই এই চুক্তি বাতিল বলে গণ্য হবে, ঠিক আছে। তো এবার দেখো অপ্রবর্তনীয় চুক্তি। কোনো ত্রুটি বিচ্যুতির কারণে যে সম্মতিকে আইনের সাহায্যে আদালতের মাধ্যমে কার্যকারী করা সম্ভব হয় না, তাকে বলে অপ্রবর্তনীয় চুক্তি। তো এক্সাম্পলটা দেখো, কোনো গৃহ সম্পত্তির চুক্তির ক্ষেত্রে উপযুক্ত স্ট্যাম্প দেওয়া না হলে বা চুক্তি ভঙ্গের প্রতিকার চাইবার জন্য আইন অনুযায়ী যে নির্দিষ্ট সময় থাকে, সেই নির্দিষ্ট সময় যদি অতিক্রান্ত হয়ে যায় তাহলে সংশ্লিষ্ট চুক্তি বাতিল হয়ে যায়। এইরূপ ক্ষেত্রে চুক্তিটি অপ্রবর্তনীয় চুক্তি বলে গণ্য হয়, ঠিক আছে। তো এবার দেখো তোমাদের আসছে লাস্ট
না নাম্বার বি গঠন অনুসারে চুক্তির শ্রেণীবিভাগ। তো এটা আমি তোমাদেরকে পরের দিনকে পড়াবো, আজকে অলরেডি অনেকটা পড়িয়ে নিলাম। ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে, না হলে অল্প অল্প করে পড়ো, বুঝে বুঝে পড়ো, তাহলে পড়াটা ভালো হবে। তো যদি আমার বোঝানোটা ভালো লাগে তাহলে একটা অন্তত লাইক করো, আর কমেন্ট করতে পারো যদি ভালো লাগে, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করো। আর একটাই রিকোয়েস্ট, যে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আজকে যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমিও এই যে ভিডিওগুলো করছি চ্যানেলে সেগুলো করার আগ্রহটা পাবো না। আশা করি তোমরা সেটা বুঝবে আর আমার পাশে থাকবে।